মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে নাকি অলিখিত প্রেসিডেন্টস রুল চলছে, রাষ্ট্রপতি শাসন। খাতায় কলমে না হলেও আসলে যা হচ্ছে তা রাষ্ট্রপতি শাসনেরই নামান্তর। এ বিষয়ে কিছু কথা বলা দরকার। দেখুন, প্রথমে একটা জিনিস স্পষ্ট করে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী যা বলেছেন তা রাজনৈতিক স্টেটমেন্ট, পলিটিক্যাল স্টেটমেন্ট, এবং আমি সাধারণত কোনো রাজনীতিবিদের, তিনি যে অবস্থানেই থাকুন, তার যে বক্তব্য পলিটিক্যাল স্টেটমেন্ট তা নিয়ে এভাবে আলোচনা করি না। আর মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একটা সত্যি একদম শুরুতে মেনশন করে রাখা উচিত। আমরা হাজারো সমালোচনা করতে পারি, কিন্তু রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একজন অত্যন্ত সফল রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা থাকবে। তার পদক্ষেপগুলো আমি অন্তত 2006 সালের পর থেকে যা দেখেছি, প্রতিটি পদক্ষেপ তিনি যা নিয়েছেন একদম সঠিকভাবে, তিনি যেভাবে চেয়েছেন সেভাবে কাজ করেছেন। নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, বিতর্ক থাকতে পারে, রাজ্যের ভালো হয়েছে না মন্দ হয়েছে তা নিয়ে হাজার একটা বিতর্ক থাকতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সফল, এবং তাদের যেখানে পৌঁছানোর, লক্ষ্যে পৌঁছানোর যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সঠিকভাবে এগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপগুলোতে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময় জনসভাতে, সাংবাদিক সম্মেলনে এরকম অনেক কিছু বলেন যা নিয়ে অনেক রকম আলোচনা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তেহার প্রকাশের সময় যা বলেছেন তার মধ্যে কিছু কিছু এরকম জিনিস ছিল যেটা আমার মনে হয়েছে একটু আলোচনা করে, অন্তত হাই নিউজের দর্শকদের সঙ্গে আলোচনা করে তাদের সামনে একটা ছবি তুলে ধরা খুব দরকার, যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। রাষ্ট্রপতি শাসন কি সত্যি এ রাজ্যে এই মুহূর্তে অলিখিতভাবে ইম্পোজড? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যারা শুনেছেন, যারা মনে রেখেছেন, তারা ছাড়াও এরকম কেউ থাকতে পারেন যিনি হয়তো সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন শোনেননি, হয়তো এই বিষয় নিয়ে বিস্তারিত তিনি খবরের কাগজেও পড়েননি। ফলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কয়েকটি অংশ আপনাদের দেখাবো এবং তারপর তাই নিয়ে আলোচনা করব। প্রথমেই যেখানে তিনি এই রাষ্ট্রপতি শাসনের বিষয়টি উল্লেখ করেছেন সেই জায়গাটা আসুন একটা ছোট্ট অংশ আপনাদের শোনাই। আমাদের বাংলার সব অফিসার যারা বেঙ্গল ক্যাডারের, আইপিএস হোক আইএস হোক, মনে রাখবেন যখন তারা দায়িত্ব নেয় তখন তাদের দায়বদ্ধতা থাকে, তারা এক একটা রাজ্যের ক্যাডার হয়। যেমন ইউপি দেখার জন্য ইউপি ক্যাডার আছে, ডাব্লিউবিসিএস ছাড়াও, রাজ্যের ক্যাডার ছাড়াও যারা সর্বভারতীয় ক্যাডারও হয়, সরকারিয়া কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী এরা রাজ্যের আন্ডারে থাকে, তারা রাজ্যের কাজ করে। কিন্তু আজকে আপনারা বলুন তো, সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষ কি দেখবে কে? আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্রথম কথা যে বেঙ্গল ক্যাডারের অফিসারদের বাইরে অবজারভার করে পাঠানো হচ্ছে, আর বাইরে থেকে যারা আসছেন, যে সমস্ত অফিসারদের ইলেকশন কমিশন এ রাজ্যে নিয়োগ করছে, তারা এ রাজ্য চেনে না, তাদের দিয়ে কি করে এ রাজ্য চলবে। এবং একই সঙ্গে তিনি এটাও বলছেন যে অ্যাকচুয়ালি এটা এক ধরনের রাষ্ট্রপতি শাসন, অর্থাৎ যারা এই দায়িত্বগুলো পেলেন তারা রাজ্যের নিয়ন্ত্রণে নয়, কেন্দ্রের নিয়ন্ত্রণে। একটা জিনিস আপনাদের খুব স্পষ্টভাবে জানিয়ে দিই, এই রাজ্যের প্রশাসনে বিভিন্ন পদে থাকা অফিসারদের পরিবর্তন করা হয়েছে, নির্বাচন কমিশন করেছে, কিন্তু এই প্রশাসনের যে বিভিন্ন পদে থাকা অফিসাররা, তাদের যারা রিপ্লেস করেছেন তারা কোত্থেকে এসেছেন? তারা কি ভিন রাজ্য থেকে এসেছেন? ভিন রাজ্য থেকে যে অফিসাররা এসেছেন তারা এসেছেন ইলেকশন অবজারভার হিসেবে, হয়তো আগামীতে আরও আসবেন। ইলেকশন অবজারভাররা শুধুমাত্র ইলেকশন রিলেটেড কাজকর্ম দেখাশোনা করেন, কিন্তু রাজ্য প্রশাসনে যাদেরকে বদলে অন্য অফিসারদের বসানো হয়েছে, এই অন্য অফিসাররা প্রত্যেকেই কিন্তু এই রাজ্যের অফিসার। এই নিয়ে কিন্তু কোনো কনফিউশন কারোর মনে থাকাই উচিত না। আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, 11 জন জেলা শাসককে বদল করা হয়েছে। এই 11 জন জেলা শাসককে বদলে যাদের ওই 11টা জেলার দায়িত্বে দেওয়া হয়েছে তারা কারা? আমি একটা উদাহরণ দিই। যেমন ধরুন, জিতেন যাদব 2016 ব্যাচের আইএএস অফিসার,
তাকে ডিএম কুচবিহার করা হয়েছে। জিতিন যাদব কোন ক্যাডারের অফিসার? তিনি 100% বেঙ্গল ক্যাডারের অফিসার। তিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে বিএসসি করেছেন ফিজিক্সে, পরবর্তীতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন এবং এই রাজ্যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেখানে স্পেশাল সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন, ফলে তিনি বাইরে থেকে আসেননি। সন্দীপ ঘোষ জলপাইগুড়িতে ডিএম করা হয়েছে। সন্দীপ 2016 ব্যাচের অফিসার, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে তিনি স্পেশাল সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএসসি সন্দীপ। বিবেক কুমার 2016 ব্যাচের আইএস অফিসার, এখানে স্পেশাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে কাজ করছিলেন। কুমার দিল্লি ইউনিভার্সিটি থেকে এমবিবিএস করেছেন, তিনি একজন চিকিৎসক এবং আমাদের এখানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক হিসেবে কাজ করছিলেন, সেখান থেকে তিনি গিয়ে ডিএম হয়েছেন। শ্রীকান্ত পল্লী 2015 ব্যাচের আইএস অফিসার। শ্রীকান্ত আর একজন চিকিৎসক, তিনি ইন্টারনাল মেডিসিনের বিশেষজ্ঞ এবং পরবর্তীতে জেএনইউ থেকে পাবলিক ম্যানেজমেন্টের ওপরে মাস্টার ডিগ্রি। শ্রীকান্ত পল্লী কোন ক্যাডারে আইএএস জয়েন করেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করেছেন? 100% বেঙ্গল ক্যাডারে। তিনি বি.আর. আম্বেদকর ইনস্টিটিউট ফর পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট আমাদের কল্যাণীতে তার ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন, সেখান থেকে তাকে ডিএম করে পাঠানো হয়েছে। 11 জনেরই উদাহরণ দেওয়া যায়, প্রত্যেকে বেঙ্গল ক্যাডারের অফিসার। প্রশাসনে বাইরে থেকে এসে কোনো অফিসার দায়িত্ব নেননি। 5 জন ডিআইজিকে চেঞ্জ করা হয়েছে বিভিন্ন রেঞ্জের। রায়গঞ্জ রেঞ্জে অমিত কুমার রাঠোর, সন্তোষ উত্তম রাওকে সরিয়ে অমিত কুমার রাঠোরকে দায়িত্ব দেওয়া হয়েছে। 2009 ব্যাচের আইপিএস। ডিআইজি ট্রাফিক অ্যান্ড রোড সেফটি ছিলেন ওয়েস্ট বেঙ্গলের, বেঙ্গল ক্যাডারের অফিসার। ধরুন মুর্শিদাবাদ রেঞ্জ, অজিত সিং যাদব 2008 ব্যাচের আইপিএস, পূর্ব বর্ধমানের এসপি ছিলেন এক সময়, তাকে বসানো হয়েছে সুধীর কুমারকে সরিয়ে। বর্ধমান রেঞ্জে শ্রীহরি পাণ্ডেকে নিয়ে যাওয়া হয়েছে, 2011 ব্যাচের আইপিএস। একসময় ব্যারাকপুরের ডিসি নট ছিলেন ব্যারাকপুর কমিশনারেটে, শ্যাম সিংকে সরিয়ে তিনি ডিআইজি বর্ধমান রেঞ্জ হয়েছেন। এই শ্রীহরি পাণ্ডে খুব ইন্টারেস্টিংলি, আপনাদের মনে আছে 2021-এ লাভলি যখন তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়ান, তখন এই বিতর্ক উঠেছিল যে তার স্বামী, তার হাজব্যান্ড, তিনি একজন আইপিএস অফিসার, হাওড়া রুরালের এসপি ছিলেন সেই সময়, সৌম্য রায়। সৌম্য রায়কে তার পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন, যেহেতু তার স্ত্রী নির্বাচনে প্রার্থী, তাই তাকে সরিয়ে কাকে তখন হাওড়া রুরালের এসপি করা হয়েছিল জানেন? এই শ্রীহরি পাণ্ডে, যাকে বর্ধমান রেঞ্জের ডিআইজি করা হয়েছে। 100% বেঙ্গল ক্যাডারের অফিসার। প্রেসিডেন্সি রেঞ্জে কঙ্কর প্রসাদ বারুই, কঙ্কর প্রসাদ বারুই গুরুত্বপূর্ণ নানা পদে কাজ করেছেন বেঙ্গল পুলিশে, কলকাতা পুলিশের ডিসি ইবি ছিলেন একসময়, ডিআইজি টেলিকম ওয়েস্ট বেঙ্গল হিসেবে কাজ করছিলেন, 2007 ব্যাচের এই অফিসার। জলপাইগুড়ি রেঞ্জে অঞ্জলি সিং, এয়ার পিস্তলে তিনি যথেষ্ট পারদর্শিতা পরিচয় দিয়েছেন, একজন অ্যাথলেট, ডিআইজি সাইবার ক্রাইম ছিলেন। অঞ্জলি সিংকে করা হয়েছে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি। অর্থাৎ এই অফিসাররা, রাজ্য প্রশাসনের অফিসাররা, প্রত্যেকে রাজ্য প্রশাসনের বিভিন্ন ক্যাডার থেকেই এসছেন, রাজ্যের ক্যাডার এবং ভিন রাজ্য থেকে যারা এসছেন তারা কেউ এই প্রশাসনিক দায়িত্বে বসেননি। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেমন ধরুন যে ডিএমরা 11 জন ডিএম, তাদের কিন্তু নির্বাচনে তারাই ওই জেলার মুখ্য আধিকারিক নির্বাচন কমিশনের তরফে, ফলে তারা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করবেন নির্বাচনে। অবজারভার যিনি থাকবেন এই নির্বাচনী যে কাজকর্ম, তার উপরে তিনি নজর রাখবেন। কিন্তু মনে রাখতে হবে যে বাইরে থেকে আসা এই অবজারভাররা কখনোই কোনো ডিএম, কোনো এসপি, কোনো ডিআইজিকে নিয়ন্ত্রণ করতে পারেন না। নিয়ন্ত্রণ তারা করতে পারেন না। তাদের কিছু ক্ষমতা দেওয়া থাকে, তারা কিছু অ্যাডভাইস করেন, তাদের সুপারিশ মেনে নিতে হয়, সুপারিশ অনুযায়ী কাজ করতে হয় এদের। কিন্তু নিয়ন্ত্রণ, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে কোনো একটা জেলার এসপি, তিনি ওখানে যিনি পুলিশ অবজারভার, তার মত নিলেন না, তিনি বললেন অমুক জায়গায় ফোর্স রাখুন, এসপি রাখলেন না। ওই অবজারভার কি করতে পারেন? টেকনিক্যালি ওই অবজারভার এসপিকে নিয়ন্ত্রণ করতে পারেন না।
অবজারভার বড়জোর নির্বাচন কমিশনকে রিপোর্ট করতে পারেন যে আমার পরামর্শ অনুযায়ী বাহিনীকে ব্যবহার করা হয়নি, কিন্তু ওই অবজারভার কখনোই এসপিকে বাধ্য করতে পারবেন না। নির্বাচন কমিশন পদক্ষেপ করতে পারে, তিনি নির্বাচন কমিশন দরকার হলে ওই অবাধ্য এসপিকে বদলে অন্য কাউকে এসপি করতে পারে, কিন্তু একজন অবজারভার হিসেবে যিনি এসছেন বাইরের রাজ্যের অফিসার, তিনি শুধুমাত্র পরামর্শ দিতে পারেন, সুপারিশ করতে পারেন, আর তার কাজ অনুযায়ী কাজ না হলে নির্বাচন কমিশনকে রিপোর্ট করতে পারেন। তিনি কখনোই কোনো এসপি, ডিআইজি বা ডিএমকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আর তার কাজ সম্পূর্ণভাবে নির্বাচনী কাজকর্মের মধ্যে সীমিত, তার বাইরে তিনি কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। রাষ্ট্রপতি শাসন যদি হয় তাহলে প্রশাসনে যারা বসছেন, এই ডিএমএ পদে বলুন, এসপি পদে বলুন, ডিআইজি পদে বলুন, এরা প্রত্যেক আইজি, ডিজি, এরা প্রত্যেকে তখন কেন্দ্র নিয়ন্ত্রিত হবেন। তখন রাজ্যের প্রশাসন মূলত চালাবেন রাজভবনে বসে থাকা, বা এখন লোকভবন বলা হচ্ছে, লোকভবনে বসে থাকা মাননীয় রাজ্যপাল। কিন্তু এখনো পর্যন্ত এই প্রশাসন সম্পূর্ণভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন। মুখ্যমন্ত্রীর অসন্তোষ থাকতেই পারে, কারণ সাধারণত কিছু অফিসার অদল বদল হয়, তার পেছনে স্পেসিফিক রিজন থাকে এবং সেটার সংখ্যা খুব সীমিত থাকে। এবারে যে পরিমাণ অফিসার বদল করা হচ্ছে, এত পরিমাণ অফিসার কখনো এর আগে বদল করা হয়নি। বা ধরুন এবারে যে সংখ্যায় অবজারভার নিয়ে আসা হচ্ছে, সেই সংখ্যায় অবজারভার এর আগে কখনো আসেনি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এসআইআর সংক্রান্ত বিষয়ে আস্তে আস্তে রাজ্যের প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের সম্পর্ক এমন তিক্ততায় পৌঁছেছে এবং বিষয়টা শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত পর্যন্ত পৌঁছেছে। আমি এর আগেও আপনাদের বলেছি যে কোথাও কোথাও আমার মনে হয়েছে এটা প্রশাসনিক বা রাজনৈতিক সংঘাত থেকে ক্রমশ ইগো ক্ল্যাশের দিকে এগিয়েছে, এবং তার যদি এটা রিফ্লেকশন হয় সেটা অস্বাভাবিক নাই হতে পারে। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি, আর তার প্রেক্ষিতে এই এত সংখ্যায় অবজারভার, এত সংখ্যায় অফিসার বদল, যা এর আগে কখনো ঘটেনি, সেগুলো ঘটছে। সবই আমাদের এবছর দেখতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে এক জায়গায় ছিল যে সংখ্যায় বাইরে থেকে পুলিশ আনা হচ্ছে এবং অবজারভার আনা হচ্ছে, এত লোককে খাওয়াবো কি করে? হ্যাঁ, এই দায়িত্বটা তো রাজ্য সরকারের ওপরেই বর্তায়, তাদের থাকার ব্যবস্থা করা, তাদের খাওয়ার ব্যবস্থা করা। কিন্তু মুখ্যমন্ত্রী খাওয়ার ক্ষেত্রে কোথায় সমস্যার কথা বলেছেন? যা পরিমাণ এলপিজি লাগবে এদের রান্না করে খাওয়াতে, আর রাজ্যের মানুষ এলপিজি পাবেন না। আসুন আপনাদের একটু ওই অংশটা শোনাই। আর যত বেছে বেছে অবজারভার, একটা অ্যাসেম্বলিতে একটা পুলিশ অবজারভার, একটা এক্সপেন্ডিচার অবজারভার, আর একটা জেনারেল অবজারভার, এত লোককে খাওয়াবে কে? 2024-এ 2000 কোটি টাকা আমরা পাইনি। এ তো আমাদের সব গ্যাস নিয়ে নেবে। আমার তখন ভয় গ্যাস নিয়ে, লোকে এলপিজি পাবে না। আচ্ছা, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে কয়েকটা কথা। প্রথম হচ্ছে এত অবজারভার মানে যারা ফিনান্সিয়াল দিকটা দেখেন এরকম অবজারভার, যারা জেনারেলি পুরোটা দেখেন জেনারেল অবজারভার, এবং যারা পুলিশের কাজকর্ম দেখেন পুলিশ অবজারভার, এই 3 ধরনের অবজারভার আসাটাই নিয়ম। এর মধ্যে কিন্তু কোনো নতুনত্ব নেই। আমি আবার বলছি, আগে সংখ্যায় তো আসতেন, ধরুন একজন পুলিশ অবজারভার 4টে জেলা দেখতে আসতেন। এবারে প্রত্যেকটা জেলায় অবজারভার, আবার বেশ কিছু জেলায় একাধিক অবজারভার, এত অবজারভার আসতেন না। কিন্তু তাদের খাওয়াতে গিয়ে যে পরিমাণ এলপিজি লাগবে, তাতে এলপিজি শর্ট পড়বে। এলপিজির ক্রাইসিস অবশ্যম্ভাবী। আমি আপনাদের এই প্রসঙ্গে আগে বলেছি যে এলপিজি নিয়ে অ্যাকচুয়াল ক্রাইসিসটা আমরা এখনো চোখে দেখিনি, এটা অপেক্ষা করছে। আমাদের রাজ্যের যে পরিমাণ এলপিজি লাগে, শুধু আমাদের রাজ্যে নয়, সারা ভারতবর্ষের সব রাজ্যে হিসেব আছে যে এই পরিমাণ এলপিজি লাগে। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের কাছে যে স্টক আছে সেই স্টক থেকে তার বড় অংশ সাপোর্ট দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে অত বড় ক্রাইসিস মনে হবে না। কিন্তু মনে রাখতে হবে যে সোর্সটা ডিস্টার্ব, যেখান থেকে আসে এলপিজি, ফলে আজ না হোক কাল, কাল না হোক পরশু ক্রাইসিসটা হবে। আর এটা যে হবেই সেটা নিশ্চিত হয়েছে কখন? যখন দেখা গেছে যে ইরান
গালফের অন্য দেশগুলো যারা এলপিজি তৈরি করে তাদের এলপিজি প্ল্যান্ট যেখানে এলপিজি তৈরি হয়, এলপিজি যেখানে উত্তোলন হয়, সেখানে গিয়ে আঘাত করেছে। আর সেখানে আঘাত করার ফলে বেশ কিছু প্ল্যান্ট বসে গেছে। ইরানের এলপিজি যেখানে উৎপন্ন হয় সেখানে আঘাত করেছে আমেরিকার বাহিনী এবং প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্ল্যান্টগুলো তৈরি হতে সময় লাগে, 5 বছর 10 বছর একটা প্ল্যান্ট তৈরি হওয়া, এলপিজি উত্তোলন শুরু হওয়া, প্রসেসিং এবং ডিস্ট্রিবিউশন। যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু রাতারাতি ঠিক হয়ে যাবে না। ফলে যদি কাল বা পরশু যুদ্ধ থেমে যায়, এই ক্রাইসিস কি সঙ্গে সঙ্গে থেমে যাবে? অত সহজ নয় ব্যাপারটা। আমি আপনাদের আগেই বলেছিলাম ক্রাইসিসটা বোঝা যাবে আর 2 সপ্তাহ বাদে। তখন কিন্তু এই ক্রাইসিসটার জন্য এই রাজ্যে কত অবজারভার আর কত কেন্দ্রীয় পুলিশ এসছে আমাদের রাজ্যে, সেই জন্য এলপিজি শর্ট পড়ছে, এই ন্যারেটিভটা আমি জানি না বা সাধারণ মানুষের সামনে যদি রাখাও হয়, আজকের দিনের মানুষ তো নানাভাবে তথ্য পান, ফলে তারা নিশ্চয়ই এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবেন। এটুকু আমি এখান থেকে বলতে পারি যে এলপিজি শর্টেজ হবে, ইদানিং কেন্দ্র স্বীকার করতে শুরু করেছে, এবং এটা হবে তার কারণ হচ্ছে যেখানে এলপিজি তৈরি হয় সেই জায়গাগুলো, সেই প্ল্যান্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এটা কেউ ঠেকাতে পারবে না। এখন যুদ্ধ কালকে থেমে গেলেও এলপিজি নিয়ে ক্রাইসিস সামনে অবশ্যম্ভাবী। পেট্রোল ডিজেল নিয়েও ক্রাইসিস হবে, একটু সময় লাগবে কিন্তু হবে, এবং এই ক্রাইসিসটা কিছুদিন অন্তত চলবে, যতক্ষণ পর্যন্ত না এমার্জেন্সি বেসিসে ওই প্ল্যান্টগুলোর কিছু অংশ আবার কাজ শুরু করতে পারে। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটা তৃতীয় অংশ, যেটায় তিনি এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যার বিচার এই মুহূর্তে জুডিশিয়াল অফিসাররা করছেন, এবং যে পদ্ধতিটা বা প্রক্রিয়াটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে কিনা তা নিয়ে একটা আলোচনা পর্যালোচনা চলছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি তার কাছে যে খবর সেই খবরের ভিত্তিতে বলেছেন যে ইতিমধ্যেই 10 লক্ষ নাম, যে 21-22 লক্ষ এখনো পর্যন্ত যাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, সেখানেই নাকি 10 লক্ষ নাম বাদ যাচ্ছে। মুখ্যমন্ত্রী কি বলেছেন একবার শুনে নিই। আমি যতদূর শুনেছি 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে। এটা আমি শুনেছি, আপনারা ক্রস চেক করবেন। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে, কাজে এদের ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভাষা নেই। প্রথম কথা আমি এক্ষেত্রে বলতে চাই যে মুখ্যমন্ত্রী ধিক্কার কাদের জানাচ্ছেন। দেখুন, প্রথমে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টা শুধুমাত্র বাংলার জন্য সামনে নিয়ে আসলো নির্বাচন কমিশন। তারপরে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যারা আটকালেন তাদের বিষয়টি বিচার করার জন্য ভিন রাজ্য থেকে অফিসার নিয়ে আসার চেষ্টা করলো নির্বাচন কমিশন। চলে গেল বিষয়টা সুপ্রিম কোর্টে, রাজ্য বিরোধিতা করলো সেখানে, এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বলল যে না, ভিন রাজ্য থেকে অফিসার আনা যাবে না, এই বিচারটা করবেন জুডিশিয়াল অফিসাররা। জুডিশিয়াল অফিসার দরকার হলে প্রতিবেশী রাজ্য থেকে আনা যেতে পারে। জুডিশিয়াল অফিসাররা কাজ শুরু করার পর আবার রাজ্য গিয়ে সুপ্রিম কোর্টে অবজেকশন দিয়েছিল জুডিশিয়াল অফিসারদের কাজকর্ম নিয়েও, এবং সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানিয়ে দিয়েছে দয়া করে বিচার বিভাগীয় যে আধিকারিকরা, বিচারকেরা কাজ করছেন তাদের ইন্টিগ্রিটি নিয়ে, তাদের অনেস্টি নিয়ে প্রশ্ন তুলবেন না। এবং সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই বিচার বিভাগীয় আধিকারিকরা যাদের অযোগ্য মনে করবেন তারা ভোটাধিকার পাবেন না, তাদের নাম ভোটার তালিকায় থাকবেন না। এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে এই প্রক্রিয়ার বিরোধিতা করার আর কোনো রকম রাস্তা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখনও ধিক্কার জানাচ্ছেন, এই ধিক্কার কি তিনি কখনোই নির্বাচন কমিশনকে জানাচ্ছেন? কাজটা এখন জুডিশিয়াল অফিসাররা করছে। কাজটা কার পর্যবেক্ষণে হচ্ছে? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সর্বোপরি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে অফিসাররা এই কাজ করছেন তারা সুপ্রিম কোর্টের প্রতিনিধি হিসেবে করছেন, তাদের সিদ্ধান্ত হচ্ছে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত। ধিক্কারটা কাকে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী? একটা জিনিস খুব স্পষ্ট,
আগামী নির্বাচনী প্রচারে নানাভাবে রাজনৈতিক নেতারা, প্রার্থীরা নানা বিষয়কে সামনে নিয়ে আসবেন, তাদের মতো করে পরিবেশন করবেন। তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, সেই রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে তাদের বক্তব্য নির্মিত হবে, পরিবেশিত হবে। কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের দায়বদ্ধতা আমাদের দর্শকদের সামনে, আমাদের দর্শকদের জন্য, আমরা চাইব আমাদের দর্শকরা যেন মূল বিষয়টা সম্পর্কে সঠিকভাবে অবহিত হন। ফলে রাজনৈতিক নেতারা, রাজনীতির কুশীলবরা জনসভায়, প্রচারে এসে যাই বলুন না কেন, আপনি জানেন সঠিক তথ্য কোনটা।